হ্যালো ভিউয়ার্স, আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি যেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলবো তা হলো ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান সমূহর চতুর্থ ভিডিও। সেই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব কো কারিকুলাম কী বা সহ পাঠ্যক্রম কী। এর আগের তিনটি ভিডিওতে আমি একে একে বলেছিলাম শিক্ষার্থী সম্পর্কে, তারপর বলেছিলাম শিক্ষক সম্পর্কে এবং সবশেষে আমি বলেছিলাম কারিকুলাম সম্পর্কে। আজকে তাহলে আমি তোমাদেরকে বলবো কো কারিকুলামের কথা। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক নিচের দিকে দুটো বাচ্চা খেলছে, এই ছবিটাই কিন্তু কো কারিকুলামের ছবি। যদি তোমরা কারিকুলাম বুঝে থাকো বা কেউ যদি এমন থেকে থাকো যে ভিডিওটি দেখোনি, তাহলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওর লিংক তোমরা দেখতে পাবে। আচ্ছা, চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। সবার প্রথমে কো কারিকুলাম এই শব্দটির বাংলা মানে হলো সহ পাঠ্যক্রম। পাঠ্যক্রম শব্দটির সাথে তোমরা পরিচিত আছো যে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের যে পথ, অথবা একটি কোর্স বা কর্মসূচি চলাকালীন আমরা যেই ক্রিয়াকর্মগুলো করে থাকি বা যেই বিষয়গুলোর সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করানো হয়, সেই সম্পূর্ণ কর্মসূচিগুলোকেই আমরা পাঠ্যক্রম বলতে পারি। সিলেবাস অর্থাৎ তোমরা শুনে থাকবে বা তোমরা সচরাচর এই শব্দটি ব্যবহারও করো কারিকুলামের সমতুল্য হিসেবে, কিন্তু তা কিন্তু নয়। কারিকুলামের একটি অংশ হলো সিলেবাস এবং সিলেবাসের একটি অংশ হলো চ্যাপ্টার বা কন্টেন্ট। আচ্ছা, তাহলে কো কারিকুলামটা কি? কো কারিকুলাম বোঝার জন্য আমি তোমাদেরকে দুটি ছবির দেখাবো। দেখো, এখানে দেখতে পাচ্ছ ওই যে বাসটা আছে, সেই বাসটার কটা চাকা বলতে পারবে? 6টা চাকা, সামনে 2টো, পেছনে 4টে। এইবার এই বাসটার কাজ কি? এক জায়গা থেকে যাত্রী নিয়ে অন্য জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া, আবার অন্য জায়গা থেকে যাত্রী নিয়ে অন্য কোনো জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া, তাই তো, যাত্রীবাহী বাস। এইবার যদি কোনো কারণে এই 6টা চাকার মধ্যে একটি চাকা লিক হয়ে যায়, তাহলে ওই বাস ড্রাইভার বা বাসের যারা কন্ট্রাক্টর খালাসি আছে তারা কি করবে? তারা নতুন আরেকটি চাকা লাগাবে। তোমরা সবাই জানো এই যে অল্টারনেটিভ বা এই যে বিকল্পটা, এটাই হলো কো কারিকুলাম। অর্থাৎ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যে কারিকুলামকে ইউজ করছি, হতেও তো পারে যে এমন অনেক শিক্ষার্থী আছে যাদেরকে এই কারিকুলাম খুব একটা প্রভাবিত করে না, তাই বলে কি তারা শিক্ষার লক্ষ্যে পৌঁছতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি যে কোনো কিছুই ইউজ করতে পারো, সেটা কারিকুলামও হতে পারে, কো কারিকুলামও হতে পারে। কারিকুলাম তাহলে কি? কারিকুলাম হলো আরেকটি বিকল্প টায়ার বা আরেকটি বিকল্প ব্যবস্থা, যেই ব্যবস্থার সাহায্যে ওই শিক্ষার্থীটা খুব সহজেই আনন্দের সঙ্গে শিক্ষার লক্ষ্যে পৌঁছতে পারবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই বিকল্প ব্যবস্থাটা কি? দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার থেকে অনুমান করতে পারছি এই যে বালকটা আছে, এই বালকটা হয়তো বা ভিডিও দেখাতে ব্যস্ত, অথবা সে কোনো গেম খেলছে, পাবজি বা ফ্রি ফায়ার, অথবা সে কোনো না কোনো কারণে এই ল্যাপটপটা চালাতে ভালোবাসছে, ল্যাপটপ থেকে উঠতে চাচ্ছে না, বাড়িতে বলছে যে না, আমি এখান থেকে উঠবো না, তোমরা আমাকে এখান থেকে ওঠাতে পারবে না, কিন্তু তার গার্জিয়ান তাকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং যখনই তাকে তার এই প্রিয় জিনিসটার থেকে আলাদা করে নেওয়া হলো, তখনই তার মধ্যে কিন্তু হতাশা চলে আসলো। তার মনে হতে থাকলো যে তাকে যেন জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাকে যেন আটকে রাখা হয়েছে, তাকে যেন প্রকৃতির থেকে অনেক দূরে অন্ধকার কোনো কোণে জীবনযাপন করার কথা বলা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে।
এবার এই সিচুয়েশান যদি ভাবো তোমার সাথে হয়, তাহলে তোমার কি অবস্থা হবে? তোমার মনের যে জিজ্ঞাসাগুলো, সেই জিজ্ঞাসাগুলো থেমে যাবে। অর্থাৎ কারিকুলামের চাপে বা সিলেবাসের চাপে তোমাদের তো নিশ্চয়ই এরকম হয়েছিল কোনো কোনো সময় যে পরীক্ষা দিতে যাওয়ার কথা শুনলেই তোমাদের জ্বর আসছে, বা নতুন কোনো অঙ্ক শিখতে বা ওই স্যারটার কাছে পড়তে যেতে তোমাদের ভালো লাগছে না, তার চেয়ে বরং তোমাদের আর্ট করতে ভালো লাগছে, তার চেয়ে বরং তোমাদের কিছু হাতের কাজ বা হ্যান্ডিক্রাফটের কিছু জিনিস বানাতে ভাল লাগছে। সেই কাজগুলো করতে গিয়ে তোমাদের মনে হচ্ছে না যে তোমরা এই রকম বন্দি। সেই কাজটা করতে গিয়ে তোমাদের মনে হচ্ছে না যে তোমাদের ওপর কেউ চাপিয়ে দিচ্ছে। সেই কাজটা করতে তোমরা একেবারে ভয়ও পাচ্ছ না। কি করে হচ্ছে এটা? কারণ সেই কাজটা তোমাদের চাহিদার সঙ্গে যুক্ত, সেই কাজটা তোমাদের ইচ্ছার বা আগ্রহের সঙ্গে যুক্ত। ঠিক কো কারিকুলামও তাই। কো কারিকুলাম তাদের জন্যই, বিশেষত যাদের অঙ্ক ভালো লাগে না, যাদের বাংলা ভালো লাগে না, যাদের ভূগোল ভালো লাগে না, যাদের এই যে গতানুগতিক পড়াশোনার ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থার থেকে যাদের একটু হাসতে ভালো লাগে, একটু অন্যরকম কোনো কিছু করতে ভালো লাগে, ঠিক তাদের জন্যই কিন্তু কো কারিকুলামের ধারণা। এবং আধুনিক শিক্ষায় কো কারিকুলামের যথেষ্ট এবং যথেষ্টই গুরুত্ব রয়েছে। আচ্ছা, চলো তাহলে পরের স্লাইড দেখে নিই। দেখো, এইখানে ছবির মধ্যে এই যে বাচ্চাটা আঁকছে, এই বাচ্চাটা সে কিন্তু আঁকছে না, সে হাতে রং পেয়েছে, তুলি পেয়েছে, সে যেমন তেমন করে নিজের ইচ্ছা মতো দাগ কাটছে, এবং দাগ যখনই কাটছে তখনই সে খিলখিল করে হাসছে। অর্থাৎ এইভাবে কিন্তু সে নিয়মিত এই কাজগুলো করার মধ্য দিয়ে একদিন পিকাসো হতে পারে, হতেই তো পারে। এমনও হতে পারে সে মোনালিসার থেকেও কোনো গুরুত্বপূর্ণ ছবি বানিয়ে দিল, যেই ছবির ওপর পৃথিবীর সব থেকে বেশি রিসার্চ হবে, হতেও পারে। এটাই হচ্ছে কো কারিকুলাম। এইবার যদি তার গার্জিয়ান এসে তাদেরকে এখানে আটকে দেয়, তাহলে নিশ্চয়ই তার মধ্যে এই যে পোটেনশিয়ালিটিটি ছিল পিকাসোর মতো হওয়ার বা লিওনার্দোদার মতো হওয়ার, এই পোটেনশিয়ালিটিটাকে নষ্ট করে ফেলা হবে। এবং তাই কিন্তু হচ্ছে, তোমাদের পোটেনশিয়ালিটিকে নষ্ট করে ফেলছে তোমাদের শিক্ষকরা, তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের অভিভাবক। তারা অবশ্যই তোমাদের ভালো চায়, কিন্তু ভালো চাইতে গিয়ে তোমাদের যে বৈশিষ্ট্যগুলো, তোমাদের বৃদ্ধি বিকাশের যে ধারাগুলো, সেই ধারাগুলোকে তারা মানছে না, এবং তোমরা তাই হতাশায় ভুগছ। তাই তোমাদের পড়াশোনা কথা শুনলেই তোমাদের জ্বর চলে আসে, ইচ্ছা করে না। তার চেয়ে বরং তোমাদের পাবজি খেলতে বা ফ্রি ফায়ার খেলতে বা মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ করতেই বেশি ভালো লাগে। আচ্ছা, এই ছবিটা দেখো, যোগার ছবি। যোগার মাধ্যমে তুমি তোমার শরীরটাকে বিকশিত করতে পারো, এবং যোগা এই যে করছে, এই যোগার কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, মুখস্থ করে যেতে হবে না, কিন্তু তুমি হাসি খেলার মাধ্যমে কিন্তু এই যোগাটা করতে পারো। তাহলে যোগার মাধ্যমে একদিকে যেমন তুমি কো কারিকুলাম অ্যাক্টিভিটি করছো, অর্থাৎ শিক্ষার লক্ষ্যে পৌঁছচ্ছ, ঠিক তেমনই শিক্ষার লক্ষ্য যদি আমি ধরে নিই দৈহিক বিকাশ, তাহলে তোমার ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এই যোগার মাধ্যমেই। দেখেছো তো, তোমার কোনো চাপ নেই, তুমি একেবারে হাসি মজার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করছো। এটাই হচ্ছে কো কারিকুলাম। এমনও হতে পারে যারা হয়তো অঙ্কে ভালো না, অঙ্কের ক্লাসে তাদের কোনো ইচ্ছাই নেই থাকার, তারা এই যোগার ক্লাসে বেশ স্বচ্ছন্দে নৌকা আসন, ধনুরাসন, পদ্মা আসন, এই সমস্ত কিছু করছে। আচ্ছা, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কি করা হচ্ছে? কোনো কিছু রিপেয়ার করা হচ্ছে বা কোনো কিছু তৈরি করা হচ্ছে। আমাদের এখানে আমাদের মা, কাকিমা, দিদারা যেমন বিশেষত গ্রামের দিকে বিড়ি বাঁধে, তাই তো? ঠিক চীনে, জাপানে ওরা কিন্তু এই ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে, যেখানে সেখানে ছোটোবেলার থেকেই, এবং হাতের কাজের মধ্য দিয়ে ওরা হিউম্যান রিসোর্সে পরিণত হয়। ওরা
স্বনির্ভর হয়ে ওঠে। এই যে তোমরা শুনতে পাচ্ছ স্বনির্ভর গোষ্ঠী মমতার পক্ষ থেকে, বা মোদি বলছে চপ ভাজো, হ্যাঁ কেন বলছে? আত্মনির্ভর ভারতের কথা কেন বলছে? কারণ আত্মনির্ভর যদি আমরা না হই, আমরা যদি নিজেই নিজের ক্ষেত্রে উৎপাদনমুখী না হই, আমরা যদি সমাজের ওপর ডিপেন্ড হয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদ। আমাদের অ্যাপব্রিঙ্গিংটাই ওরকম হয়ে গিয়েছে যে আমাদের চাকরি পেতে হবে, আমাদের বড় হয়ে একটা সরকারি চাকরির সাথে সাথে আমাদেরকে ব্যাংক ব্যালেন্স করতে হবে, আমাদেরকে বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে। অর্থাৎ আমরা যদি সবসময় এই রকমভাবে চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভয় থাকবে, আমাদের মধ্যে হতাশা থাকবে, আমাদের আনন্দটুকু, আমাদের হাসি মজাটুকু আমাদের কিন্তু চলে যাবে। আজকে তোমরা ক্লাস 11-এ আছো, তোমরা হয়তো এই পুজোতে খুব সুন্দর ঘুরলে, মজা করলে, কিন্তু আর 2-3 বছর পর দেখবে তোমার আর ইচ্ছা করবে না বন্ধুদের সাথে ঘুরি, ইচ্ছাই করবে না। তার কারণ হচ্ছে তুমি ভয়ের বর্ষবর্তী হবে, তুমি ভবিষ্যৎ সম্পর্কে হতাশায় ভুগবে, তোমার মধ্যে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে যাবে। এটাই হচ্ছে সিলেবাসের চাপ, এটাই হচ্ছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার চাপ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কো কারিকুলামের কথা বলছে। সে বলছে যে না, তোমার অঙ্ক ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে, করতে হবে না, তোমার যেটা ভালো লাগে তুমি সেই কাজটাই করো। তোমার হতে পারে তোমার গান ভালো লাগে, হতে পারে তোমার গিটার ভালো লাগে, হতেই তো পারে, তাই না? বিশ্বভারতী যেমন এই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু দারুণ গুরুত্ব দেয়। এবং বিশ্বভারতীতে গিটারের প্রফেসর, গানের প্রফেসর তো আছেই, তবলারও প্রফেসর আছে। তাহলে কি করে হচ্ছে? সরকারি প্রফেসর কি করে হচ্ছে? তারা দারুণ গুরুত্ব দিচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিকে। এবং বিদেশে তো কো কারিকুলাম বলে কিছুই নেই, ওখানে কারিকুলামের সাথেই, কারিকুলামের যেরকম পরীক্ষা হচ্ছে, যেমন থিওরিটিক্যাল এক্সামিনেশন হচ্ছে, ঠিক তেমনই প্র্যাকটিক্যাল এক্সামিনেশনও হচ্ছে। এতে কি হচ্ছে? এতে স্টুডেন্টসদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, কোয়ালিটি এডুকেশন হচ্ছে। বোঝা যাচ্ছে তাহলে কো কারিকুলামটা কি? আচ্ছা, এই যে দেখো, এই ছবিতে রয়েছে অনন্ত আনন্দ, 11 বছর বয়স তার। এই মেয়েটি বা এই বালিকাটি খুব কম সময়ের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স নিয়ে এসছে তার ইউটিউব চ্যানেলে। তোমরা সার্চ করেই দেখতে পাবে তার ইউটিউব চ্যানেলটি। তাহলে 11 বছর বয়সে ইউটিউবার হয়ে যাওয়া, এটা তো কারিকুলাম বা সিলেবাস এর কথা শুনে চললে, বা শুধুমাত্র পরীক্ষার খাতার জন্য পড়াশোনা করলে, চাপে পড়াশোনা করলে তো হওয়া যায় না। নিশ্চয়ই সে সেখান থেকে বেরিয়ে এসে নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের ট্যালেন্ট অনুযায়ী, নিজের পোটেনশিয়ালিটি অনুযায়ী, নিজের প্র্যাকটিস অনুযায়ী সে কিছু একটা করেছে, তাই সে ইউটিউবার হতে পেরেছে খুব কম বয়সের, ইয়ংগেস্ট ইউটিউবার। বোঝা যাচ্ছে? তাহলে কো কারিকুলাম কী করছে? কো কারিকুলাম তোমাকে অনেক কিছু করতে সাহায্য করছে, যা তুমি ভাবতেও পারো না, ভাবতেও ভয় পাও। যেমন ফটোগ্রাফি, তুমি যদি তোমার বাবাকে বলো আমি না ফটোগ্রাফি শিখব, দেখবে সে তার মুখমণ্ডলটা কীরকম করে। বোঝা যাচ্ছে? খুব কম বাবা মাই আছে যারা আর কি বোঝে কো কারিকুলাম বা এই যে গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু ভাবা। আজকালকার অনেকেই ফটোগ্রাফি করছে, ফটোগ্রাফির প্রচুর দাম। ক্লিয়ার? আচ্ছা, ওপেন দ্য বক্স বা বক্সের বাইরে গিয়ে ভাবা। এই যে বক্সের বাইরে গিয়ে ভাবা মানে হচ্ছে একই ভাবা, গতানুগতিক চিন্তাভাবনা, হ্যাঁ থিওরিটিক্যাল চিন্তাভাবনা, এগুলোর থেকে বাইরে গিয়ে নতুন কিছু ভাবো। চাকরি চাকরি চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি চাই, সরকারি চাকরি ছাড়া চলবে না, এগুলো করলে হবে না। সরকার তোমাকে চালাবে, সরকার তোমাকে চাকরি দেবে, এই ভাবাটাই তো ভুল। এই ভাবাটার মধ্যেই তো জড়তা লুকিয়ে আছে, তাই না? তোমাকে চাকরি দিতে হবে, তোমাকে জব ক্রিয়েটার হতে হবে। বোঝা যাচ্ছে? সেটা তুমি কিভাবে হতে পারবে? বক্সের বাইরে ভাবনা চিন্তা করলে। যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ, এই যে র্যাঞ্চো রাজুর বাবাকে স্কুটিতে করে নিয়ে যাচ্ছে, সে তো চাইলে পরে ওই অ্যাম্বুলেন্সটার জন্য দাঁড়িয়ে থাকতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে গতানুগতিকতার বাইরে গিয়ে সে নতুন কিছু ভেবেছে।
নতুন কিছু ভেবেছে মানে সমস্যাটাকে কেন্দ্র করে নতুন কোনো সমাধানের কথা সে ভেবেছে, তাই সে একজন ক্রিয়েটিভ পার্সন। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে যখনই তুমি কো কারিকুলামের যে ফিলোসফিটা, সেই ফিলোসফিটা যখনই তুমি বুঝতে পারবে, তখনই তোমার মধ্যে একটা আজাদি বা স্বাধীনতার একটা তীব্র অনুভূতি হবে যে না, আমার আর কিচ্ছু লাগবে না, আমি নিজে নিজেকে বিশ্বাস করি, আমি নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, 3 ইডিয়েটসেরই একটা সিন। এইখানে ইনি কী করেছিলেন, ইনি তার প্রজেক্টটা না করে একটা হেলিকপ্টার বানিয়েছিলেন। হেলিকপ্টারের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যেই ক্যামেরাটা ট্রাফিক আপডেট বা সিকিউরিটি সবার ক্ষেত্রে কাজ আসতে পারত। কিন্তু ভাইরাস কি করেছে, বলেছে যে ইজ ইয়োর প্রজেক্ট রেডি? তখন সে ভয় পেয়ে গিয়েছে, সত্যিই তো আমার প্রজেক্ট রেডি হয়নি, আমাকে ইনারা পরীক্ষায় বসতে দেবে না, আমি তাহলে কি করব? আমি চাকরি না পেলে কোনো বাবা আমাকে মেয়ে দেবে না, আমার ব্যাংক ব্যালেন্স হবে না, সমাজ আমাকে মর্যাদা দেবে না। এই যে ভয়টা, এই ভয়টাই কিন্তু তাকে আত্মঘাতী হতে বাধ্য করেছে। র্যাঞ্চো বা 3 ইডিয়েটস বইতে আমরা যেই লাস্টে গিয়ে যেই স্কুলটাকে দেখি বা লাস্টে গিয়ে যেই ক্রিয়েটিভ চাইল্ডগুলোকে দেখি, সেই ক্রিয়েটিভ চাইল্ডের অস্তিত্ব ভারতবর্ষে কিন্তু সত্যিই আছে। অর্থাৎ র্যাঞ্চো বা 3 ইডিয়েটস বইটা একটা মানুষের জীবনকে অনুসরণ করে করা হয়েছে, তা হলো সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুকের লাদাখে সিকমল বলে একটি স্কুল রয়েছে, এবং এই স্কুলটি ক্রিয়েটিভিটির আদর্শ নিদর্শন। এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, এখানে ইনফ্রাস্ট্রাকচারের কাজ, এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ সবটাই স্টুডেন্টসদের দ্বারা করানো হয়। অর্থাৎ স্টুডেন্টসরাই এই বিদ্যালয়টিকে চালনা করে বলা যেতে পারে, এবং তাই এই স্কুলটা বর্তমানে আন্তর্জাতিক লেভেলে বিশাল উচ্চতায় রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক যে পরিদর্শনগুলো করা হয়, সেই পরিদর্শনের রেজাল্টে বা র্যাঙ্কে বিশ্বের অন্যান্য যে স্কুলগুলো আছে তাদের সঙ্গেই বিরাজমান। ক্লিয়ার? আচ্ছা, আর কি করে এই যে আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটি, অবসর জীবন মানে তুমি চাকরি কমপ্লিট করার পর 60 বছরের পর তুমি যদি গান শিখে থাকো এতদিন, বা যদি তুমি লিখতে থাকো, তাহলে 60 বছরের পর তোমার এই যে অবসর জীবনটা, এই অবসর জীবনটা যাপন করতে সুবিধে হবে। শুধু 60 বছরের পর অবসর জীবনটাই নয়, অবসর জীবনের সাথে সাথে তোমার এই যে অবসর জীবন, এই যে তুমি ইউটিউব দেখছো, এই যে তুমি ফোনে গেম খেলছো, এই যে তুমি বন্ধুদের সাথে চ্যাট করছো, হ্যাঁ, এই যে আমাদের তো অবসর সময় অনেক, আমরা তো বেশিরভাগ সময়ই অকেজোভাবে কাটিয়ে দিই। এই অবসর সময়টাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে কিন্তু সাহায্য করবে যে কোনো ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটি। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজমিস্ত্রি বা যারা আর কি গাছ চেরাই করছে বা কাটছে, এদেরও কিন্তু একটা ক্রিয়েটিভনেস রয়েছে। ধরো এই যে এখানে যারা শ্রমিক আছে, এই শ্রমিকরা ক্লাস 4 পাস করার পর তারা পরিযায়ী হয়ে গিয়েছে, অন্য রাজ্য গিয়ে ইটভাটায় কাজ করে বা বাড়ি তৈরি করে বা যে কোনো কিছু তৈরি করে। এবার শহরের একটি বাচ্চা, সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সে কোনো রকম স্কিল নিজের মধ্যে আয়ত্তে আনতে পারেনি, সে কোনো কাজই পাচ্ছে না, সে চাকরির জন্য এদিক ওদিক ঘুরছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ সে বেকার এক কথায়। তাহলে সে কিন্তু সমাজকে কিছু দিচ্ছে না, সমাজের সম্পদ হিসাবে কিন্তু সে পরিণত হচ্ছে না। অপরদিকে ওই ক্লাস 4-এ বিদ্যালয়ে ছুট হওয়া ছেলেটা ইনকাম করছে, সে অন্য রাজ্য থেকে নিজের পরিবারকে টাকা পাঠাচ্ছে। তাহলে দুজনের কম্প্যারিজনে কে বেশি গেনার? তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছো, আর ওই দিকে ওই ছেলেটা ইনকাম করছে, তার ফ্যামিলিকে চালাচ্ছে। তাহলে ও বেশি গেইনার, ওর কোয়ালিটি বেশি, ওর স্কিল বেশি, ওর কো কারিকুলাম অ্যাক্টিভিটি বেশি। বোঝা যাচ্ছে? সুতরাং আলটিমেটলি আউটকামটা কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে।
এবং যাচাই করার পর আমাদেরকে দেখতে হবে যে কো কারিকুলামের মাধ্যমে আমরা আমাদের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করব, আমরা আমাদের শুধুমাত্র নলেজটাকে নয়, অর্থাৎ জেনে জেনে জানোয়ার হওয়ার থেকে খেলে খেলে খেলোয়াড় হওয়া বেটার। তুমি সারা দিন পড়াশোনা করলে, সারা দিন তুমি বইয়ের পিছনে থাকলে, হ্যাঁ, তুমি বিভিন্ন রকমের ডিগ্রি অর্জন করলে, কিন্তু আলটিমেটলি তুমি একটা বেকার হলে। আর অপরদিকে তুমি ক্লাস 8 পাস করে এই যে শপিং মলের মালিকগুলো বা নার্সিংহোমের মালিকগুলো, এদেরকে দেখবে এরা কিন্তু বেশি পড়াশোনা করে না, সবাই কিন্তু ড্রপ আউট। কীভাবে তাহলে এত বড় কিছু দাঁড় করিয়েছে? কারণ তাদের মধ্যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভ যে কাজ করার ক্ষমতাটা সেটা ছিল, বা সেটা তারা তৈরি করেছে সমাজের সঙ্গে বা পরিবেশের সঙ্গে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আশা করি তোমরা বুঝতে পারলে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটির পেছনে ফিলোসফিটা কী। আর ক্লাস তোমরা 11-এ পড়ো, তো তোমাদের মধ্যে, তোমাদের ওই সিলেবাসের মধ্যে শুধু কো কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে কী কী বোঝায় টাইপসগুলো রয়েছে, কিন্তু ফিলোসফিটাই বোঝা দরকার। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি পর্বে।